মাঝরাতে রাস্তার দখল নেবে মেয়েরা। হ্যাঁ, এমনই পোস্টে সোশ্যাল মিডিয়া ছেয়ে যাচ্ছে। যেটা প্রথমে শুরু হয়েছিল মাত্র ৩টে জায়গার কথা দিয়ে। অর্থাৎ এক্ষেত্রে এই আরজিকর ঘটনার শুরুতেই ৩টি জায়গার কথা বলা হয়েছিল। শহর কলকাতার বুকে ৩টি জায়গা। কিন্তু এরপর দিকে এই সামাজিক বার্তা ছড়িয়ে যাচ্ছে। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন রাত ১১:৫৫-তে এমনই সময় বেঁধে দেওয়া হয়েছে যে সময় নাকি মহিলারা রাস্তার দখল নেবেন, অর্থাৎ এই আরজিকর ঘটনার প্রতিবাদ জানাবেন। এই ঘটনা নিয়ে আসবো, তবে তার আগে আরজিকর ঘটনার আপডেট আপনাদের দিয়ে যেতে চাইবো যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য, যে আরজিকর ঘটনাতে কলকাতা হাইকোর্টে আজকে মামলা ছিল। একাধিক মহল থেকে এই মামলা করা হয়েছিল। ওই নিহত তরুণীর পরিবারের লোকজন থেকে শুরু করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আইনজীবী বিজেপি নেতা কৌস্তব বাগচি, এছাড়াও আরো কয়েকজন মামলা করেছিলেন হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়ে। যদিও পরিবারের লোকজন চেয়েছিলেন যে নিরপেক্ষ তদন্ত হোক, কোর্টের নজরদারিতে তদন্ত হোক, এবং কলকাতা হাইকোর্ট সমস্ত কিছু শুনে, সব পক্ষের বক্তব্য শুনে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং অতি অবশ্যই আদালতের নজরদারিতে হবে এই সিবিআই তদন্ত। দেখা যায় হচ্ছে মেয়েটির বাবা মাও হাসপাতালে উপস্থিত থাকার পরেও এরা ইউডি কেস হিসেবে জিনিসটাকে ট্রিট করে প্রসিড করেছে। এমনকি যে ওনারা এটা ইনকোয়েস্ট যেটা করেছেন আর কি, সুরত হাল যাকে বলে, ইনকোয়েস্টটাও করা হয়েছে বিকেল 4:30 নাগাদ। তাতেও ইউডি কেস হিসেবে রেফার করা আছে। মানে পুলিশ এতটাই অন্ধ যে পুলিশ এইরকম একটি খুনের ক্ষেত্রে, ধর্ষণ করে খুনের ক্ষেত্রেও পুলিশের চোখে পড়লো না, বা পুলিশ সুমোটো কোনোভাবে কোনো এফআইআর রেজিস্টার করতে পারলো না। পুলিশ এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবেই ট্রিট করে, মানে মারা গেছেন যিনি, তিনি একজন ডাক্তার, সেই কলেজেই তিনি পড়েন আর কি, সেই কলেজের সাথেই যুক্ত, তাকে ট্রিট করা হচ্ছে একটা আনন্যাচারাল ডেথ কেসের একজন ভিকটিম হিসেবে, অ্যাদিব যেন রাস্তায় কোনো বেওয়ারিশ লাশ পাওয়া গেছে বলতে বাধ্য হচ্ছে এই কথাটি। তো এই হচ্ছে পুলিশের অ্যাটিটিউড। তারপরে তো আজকে কেস ডায়েরি দেখে আজকে আদালত তো কয়েকটি কমেন্ট পাস করেছে যেখানে বলেছে পুলিশ সেই অর্থে কোনো অগ্রগতি করে। আজকে যাই হোক, সমস্ত পক্ষকে শোনার পরে আলটিমেটলি সিবিআই কে তদন্তভার ট্রান্সফার করা হয়েছে। আমরা প্রে করেছিলাম যাতে এটা কোর্ট মনিটর হয়, কোর্ট সেটাও পারমিট করেছে। পিরিয়ডিক রিপোর্টস কল ফর করেছেন। সিবিআই কে এবার তদন্ত করতে হবে, সত্যিটাকে বাইরে আনতে হবে। তবে এই সিবিআই তদন্তের ক্ষেত্রেও যেটা বলার, যে 3 সপ্তাহের মধ্যে সিবিআই কে একটা এই তদন্তের অগ্রগতি নিয়ে পরবর্তী যে শুনানি রয়েছে সেখানে সিবিআই কে জানাতে হবে তারা কতদূর এগোতে পারলেন কি পারলেন না। কেন সিবিআই তদন্ত দেওয়া হলো? কলকাতা পুলিশ তদন্ত করছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছিলেন ঘটনার শুরুতেই যে কেউ যদি নিরপেক্ষ কারো তদন্তের পক্ষপাতী হয় চান তাহলে সেটা দেওয়াই হবে, সিবিআই তদন্ত দেওয়া যেতেই পারে। কিন্তু গতকালই তিনি বলেছিলেন, অর্থাৎ সোমবার দিন তিনি বলেছিলেন যে কলকাতা পুলিশকে রবিবার পর্যন্ত টাইম দেওয়া হলো, তার মধ্যে যদি তদন্তের কিনারা করতে পারেন, এই ঘটনার কিনারা করতে পারে তো ঠিক আছে, না হলে সিবিআই তদন্ত করবে, সিবিআই হাতে তদন্তভার তুলে দেওয়া হবে। কিন্তু তার আগে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে। অতি অবশ্যই আদালতের নজরদারিতে এই সিবিআই তদন্ত হবে। এই যে আদালতের শুনানি হলো তাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে এই 5 দিন ধরে যে পুলিশি যে তদন্ত হয়েছে সেই তদন্তের কোনো অগ্রগতি হয়নি। ঘটনার পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে আর তেমন কোনো ব্রেক থ্রু নেই, কাউকে আর গ্রেপ্তার করা হয়নি, বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক্ষেত্রে পুলিশি তদন্ত নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ আসলে তদন্ত করছিল না, বরং এই যে খুন, ধর্ষণ করে খুন, সেই ঘটনার যাবতীয় তথ্য লুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল এবং যাবতীয় এভিডেন্স নষ্ট করার চেষ্টা করছিল, এবং আরো কয়েকদিন যদি তাদের হাতে থাকতো তাহলে সমস্ত এভিডেন্সই নষ্ট করে দেওয়া হতো। এমনকি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে সমস্ত চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন তাদেরকে বলেছেন কর্মবিরতি প্রত্যাহার করে তারা যেন চিকিৎসা পরিষেবা যেভাবে দিচ্ছিল সেই চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজে নিয়োজিত হন। কিন্তু পড়ুয়ারা যারা আন্দোলনরত তারা বলে দিয়েছেন যে না, কর্মবিরতি তারা এক্ষুনি তুলছেন না। তারা সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত জানিয়েছেন, কোর্টের নজরদারিতে যে সিবিআই তদন্ত হবে, কিন্তু এছাড়াও তাদের একাধিক দাবি রয়েছে এবং উপযুক্ত দোষীদের সাজা না হওয়া পর্যন্ত মূলত তারা এই তদন্ত থেকে পিছপা হবেন না। এটা গেল কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ এবং রায়।
আজকে থেকেই সিবিআই তদন্তভার নিয়ে নিয়েছে, টালা থানায় গিয়েছে, লালবাজারে গিয়েছে, কেস ডায়েরি আদালতেই দিয়ে দেওয়া হয়েছিল এবং বুধবারের মধ্যে এই ঘটনার তদন্তে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে, এই সিসি ক্যামেরা ফুটেজ সহ যাবতীয় কিছু হ্যান্ডওভার করে দিতে হবে সিবিআই আধিকারিকদের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন, জগৎ প্রসাদ নাড্ডা তিনি বলেছেন সিবিআই এই ঘটনার কিনারা অতি দ্রুত করে ফেলবে। সিবিআই এরও ফরেন্সিক টিম আসবে বুধবারের মধ্যে, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ এই ঘটনাতে যারা সিবিআই তদন্ত চাইছিলেন তাদের কিছুটা জয় হলো। তবে এক্ষেত্রে এই সিবিআই তদন্ত রাজ্য সরকারের বা শাসক দলের স্বস্তি এবং অস্বস্তি দুটিরই কারণ। কেউ কেউ বলছিলেন যে এতে আর রাজ্যের কোনো দায় থাকলো না, সিবিআই তদন্ত করবে এবং সিবিআই যা বার করতে পারলো পারলো, না পারলে না পারলো। অনেকের বক্তব্য যে পুলিশই তদন্ত হয়তো কমপ্লিট করে ফেলতে পারতো আরেকটু যদি সময় পেত। এবং সিবিআই এর সাকসেস রেট তুলে তারা বলছেন যে রিজওয়ানুর মামলা থেকে শুরু করে তাপসী মালিক হত্যা রহস্য কিংবা এই রবীন্দ্রনাথের নোবেল চুরি যাওয়ার তদন্তের কোনো কিনারাই সিবিআই করতে পারেনি। ফলত এই মামলারও কি হয় সেটা নিয়ে তারা যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন। আজকে আমরা দেখলাম বুদ্ধিজীবীরা তারা পা মিলিয়েছেন, অপর্ণা সেন, মীরাতন নাহাররা, যদিও অপর্ণা সেনকে আবার কটাক্ষও শুনতে হচ্ছে বলে শোনা যাচ্ছে। মিছিলে তারা যে আরজি করে গিয়েছিল বা মিছিল করে গিয়েছিল তাতে অপর্ণা সেনকে কটাক্ষও শুনতে হয়েছে। এক্ষেত্রে আর একটা আপডেটও দিয়ে রাখবো, বুধবার দিন সমস্ত হাসপাতাল নার্সিং হোমের যে ওপিডি রয়েছে অর্থাৎ আউটডোরে চিকিৎসকরা, সমস্ত সংগঠনের চিকিৎসকরা তারা সিদ্ধান্ত নিয়েছেন যে ওপিডিতেও কিন্তু চিকিৎসা পরিষেবা মিলবে না, তারা কাজ করবেন না। তারা এবার কিন্তু এই আন্দোলনের সঙ্গে সামিল হয়ে যাচ্ছেন। ফলত হাসপাতালগুলোতে কিন্তু যারা রোগীরা যাচ্ছেন এমনিতেই দুর্ভোগের শিকার হচ্ছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে বহু মানুষ যাচ্ছেন, চিকিৎসা পাচ্ছেন না। আর যদি বুধবার দিন এই ওপিডি গুলো বন্ধ থাকে, চিকিৎসা না হয়, তাহলে বুঝুন কি অবস্থায় পৌঁছে যাবে চিকিৎসা পরিষেবা রাজ্যের এই সরকারি হাসপাতাল নার্সিং হোমে যদি চিকিৎসা না পান। কিন্তু এই ঘটনার প্রতিবাদে দিকে দিকে এই ঘটনাতে প্রতিবাদ চলছে, শুধুমাত্র রাজ্যেই আটকে নেই, ঘটনা গোটা দেশ জুড়ে চিকিৎসক মহল তারা প্রতিবাদ জানাচ্ছেন। আর এই ঘটনাকে সামনে রেখেই স্বাধীনতা দিবসের আগের দিন, আগের রাত অর্থাৎ 14ই অগস্ট মহিলারা রাস্তা দখল করো, মধ্যরাতে রাস্তা দখল করবে মহিলারা, এই দাবি তুলে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট আর একের পর এক এই পোস্ট আছড়ে পড়ছে। দিকে দিকে এই যে জমায়েত হওয়ার আহ্বান ছড়িয়ে পড়ছে। কেউ কেউ তো পার্সোনালি ফোন করেও বলছেন যে আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন। এখন এই জমায়েতে তারা বলছেন যে নারীদের স্বাধীনতার অধিকার তারা ছিনিয়ে নেবেন এবং সে কারণেই মধ্যরাতে তারা এই জমায়েত করতে চাইছেন। কারণ তারা বলছেন যে মধ্যরাতে কি তাহলে নারীরা বেরোতে পারবেন না? এই সমাজে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে মহিলাদের কি নিরাপত্তা নেই? যারা ধরুন মিডিয়াতে কাজ করে, যারা চিকিৎসক, যারা পুলিশ, এরকম তো বহু মহিলাও রয়েছেন যারা এই সমস্ত কাজগুলো করে থাকেন। তাদের নিরাপত্তা কোথায় তাহলে? তাহলে কি যে শহরকে বলা হয় সেফেস্ট সিটি, সেটা কি আদৌ সেফেস্ট নয় মহিলাদের জন্য? সেটারই চ্যালেঞ্জ কালকে তারা নিয়েছেন। এমনিতেই স্বাধীনতা দিবসের আগের দিন বা আগের থেকেই কিন্তু পুলিশি অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি থাকে, আর এই ঘটনার পরে পরে তো আরো বাড়ানোই হচ্ছে। স্বাধীনতা দিবসের আগের দিনও পুলিশি অ্যারেঞ্জমেন্ট থাকবে। এক তো স্বাধীনতা দিবসের উদযাপনের একদম আগ মুহূর্ত অনেক সময় দেখা যায় রাত 12টার সময় অনেক জায়গাতে পতাকা উত্তোলনও হয়। ফলত এই দিনটিকেই মহিলারা বেছে নিয়েছেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র যে একাডেমি বা নিউ টাউন কিংবা কলেজ স্ট্রিট মোড় কিংবা আরজি করে হাসপাতালের সামনে হচ্ছে এমনটা নয়। বর্ধমানে কার্জন গেট, হুগলিতে কিংবা এই সিথির মোড়ে, ডানলপে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মোড়গুলোতে কিন্তু এই মহিলারা জমায়েত হবেন বলে তারা জানিয়েছে। এখন মহিলাদের এই জমায়েতে দুরকম বক্তব্য পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছেন নিঃসন্দেহে প্রত্যেকেই যাবেন, প্রত্যেককে যাওয়ার আমন্ত্রণ যেমন বা আহ্বান যেমন জানানো হচ্ছে। কেউ কেউ বলছেন শুধু মহিলারাই আসুন, কেউ কেউ বলছেন না, যে সমস্ত পুরুষরাও এই আন্দোলনে সামিল হতে চান, মহিলাদের পাশে থাকতে চান, তারাও আসুন। কারো কারো বক্তব্য মহিলারা কি মধ্যরাতে রাজপথে বেরোন না? যে সমস্ত মহিলারা গ্রামগঞ্জ থেকে শহরে আসেন কাজকর্ম করতে, তারা তো অনেক ভোরবেলায় বেরিয়ে যান। কিংবা যারা এই সবজি নিয়ে আসেন,
কেউ হয়তো ফুল আনতে যান হাওড়া থেকে। তো নানান মত ছড়িয়ে পড়ছে। এখন এতে কোথাও কোথাও আবার তৃণমূলের একটা অস্বস্তিও দেখা যাচ্ছে। তৃণমূলের কি অস্বস্তি? তারা শাসক দল, খুব স্বাভাবিকভাবেই তারা চাইছিলেন যে পুলিশি তদন্ত হোক। অনেকেই বলছেন শাসক দলে কেউ কেউ জড়িত আছে, তাদেরকে আড়াল করার একটা চেষ্টা হচ্ছে, তাই সিবিআই তদন্ত দিতে একটা গড়িমসি করছিল। আবার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শাসক দলের নেতাকর্মী, কাউন্সিলররা, তাদের মেয়েরা বা তাদের স্ত্রীরা বেরিয়ে পড়বেন বলে আহ্বান করেছেন, ফেসবুকে পোস্ট করেছেন। এখন এক্ষেত্রে আবার অন্য মতও রয়েছে। কেউ বলছেন দলের ফ্ল্যাগ নিয়ে আসবেন, কেউ বলছেন ফ্ল্যাগ পতাকা ছাড়া কোনো দলের লেভেল চাই না। আবার বামপন্থীরাও এই আন্দোলনে যুক্ত হচ্ছেন, তাদেরও আবার দ্বিমত রয়েছে। তারা বলছেন যে না, কোনো পতাকার প্রয়োজন নেই, বিনা পতাকাতেই এই আন্দোলনে নাগরিক সমাজ বা সমাজের বিভিন্ন অংশে মহিলারা যেভাবে জড়ো হচ্ছেন সেভাবেই আন্দোলনে সামিল হবেন। কেউ বলছেন না, বাম নেতা কর্মীদের যে ফ্ল্যাগ, সিপিএম বলুন বা অন্যান্য যে শরিকি দলগুলো, তারা তাদের ফ্ল্যাগ নিয়ে যাবেন। এখন বিষয়টা তারা তাদের মতন করে কিভাবে দেখছেন সেটা তাদের ব্যাপার, কিন্তু এই আন্দোলনে শহরবাসী বা রাজ্যবাসী পুলিশ প্রশাসনকে কতটা জাগাতে পারবে সেটা নিয়েও অনেকের প্রশ্ন রয়েছে। এখন তৃণমূলের যেমন কিছুটা অস্বস্তি রয়েছে, সিঁদুরে মেঘ দেখছে তারা, যে আন্দোলন যেভাবে ছড়িয়ে পড়ছে, আন্দোলন যে রূপ নিচ্ছে ধীরে ধীরে, তাতে কোথাও গিয়ে শাসক দলকে একটু বিড়ম্বনায় পড়তে হচ্ছে। যদিও সোফার এখনো পর্যন্ত কিন্তু রাজ্যের প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে যে স্টেপগুলো নিয়েছেন তার মধ্যে খুব বড় ভুল কেউ খুঁজে পাননি। হ্যাঁ, এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশি তদন্ত, ঘটনার দিনে দিনে তিনি পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন, তিনি সোদপুরে চলে গিয়েছেন, পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, বলেছেন পুলিশ তদন্ত করবে, ডেডলাইন বেঁধে দিয়েছেন পুলিশকে, না হলে সিবিআই তদন্ত হবে, এই সমস্ত কিছুই তিনি বলেছেন। কিন্তু একটা জায়গায় কিন্তু বা খটকা থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যিনি সকালবেলায় পদত্যাগ করলেন, বললেন চাকরি থেকেও রিজাইন করবেন, সেই সন্দীপ ঘোষকে কেন দুপুর পেরোতে না পেরোতেই বিকেলের দিকে আরেকটা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল করে দেওয়া হলো? একদম সেই দিনই, এই সোমবার দিন তিনি পদত্যাগ করলেন সকালবেলায়, সোমবার দিনই বিকেলের মধ্যে তাকে দিয়ে দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল করে। স্বাভাবিকভাবেই সেখানকার পড়ুয়ারা বিক্ষোভ করলেন, প্রতিবাদ জানালেন, অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে দিলেন, বললেন যে না, আমরা এই প্রিন্সিপালকে চাই না। আদালত এই প্রশ্ন তুলেছে যে এই সন্দীপ ঘোষ কতটা পাওয়ারফুল, কতটা প্রভাবশালী যে তাকে ছুটিতে পাঠানো গেল না। তার আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল হিসেবে পদত্যাগপত্র নিয়ে নেওয়া হলো ঠিকই, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তাকে আবার নিয়োগ দিয়ে দেওয়া হলো অন্য একটা হাসপাতালে, যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ। অনেকেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করছেন, গুরুতর সব অভিযোগ, মারাত্মক সব অভিযোগ। এই বর্জ্য পদার্থ সেগুলো নিয়ে একটা বিক্রি করা হবে, কোথায় হবে না হবে, এই সমস্ত বিষয় যেমন রয়েছে। আবার কাউকে সাপ্লিতে পাশ করিয়ে দেওয়ার জন্য নাকি 10 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে, সন্দীপ ঘোষ নিয়েছেন কারো মারফত, এক্ষেত্রে ইন্টার্নদের কাজে লাগানো হয়। কোথাও কোথাও তো আবার মারাত্মক অভিযোগ উঠছে যে এই আরজিকর হাসপাতালে নাকি মধুচক্র চলতো, এমনও অভিযোগ কোনো সংবাদ মাধ্যম করছে। তাদের কাছে তথ্য আছে কি না আছে আমি জানি না, আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই, ফলত এই তথ্যের সত্য মিথ্যা যাচাই করা হয়নি। অভিযোগ উঠছে, এখন গোটাটাই সিবিআই তদন্ত করবে। এই তদন্ত করে তারা কি পাবেন? অনেকে বলছেন যে এই সন্দীপ ঘোষের কুকর্মগুলোই বোধহয় জানতে পেরে গিয়েছিলেন ওই তরুণী চিকিৎসক, সে কারণেই তাকে বলি দিতে হলো, তাকে ধর্ষণের শিকার হতে হলো, তাকে খুন হতে হলো। সত্য মিথ্যা জানি না, যেহেতু তদন্ত এখনো চলছে, তদন্ত মাঝপথে এই ধরনের মন্তব্য করাটা ঠিক নয়, কিন্তু এই কথাগুলো উঠছে, এই কথাগুলো বেরিয়ে আসছে। আবার সোশ্যাল মিডিয়াতেই পোস্ট করা হয়েছিল যে এক ইন্টার্ন, সে নাকি নিখোঁজ এবং সে নাকি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর ছেলে, কিন্তু সেই প্রাক্তন মন্ত্রী তিনি নিজে জানিয়ে দিয়েছেন যে না, আমার ছেলে এরকম, এই ছেলেই নয়, আমার ছেলে অলরেডি ডাক্তার হয়ে গেছে। সেটা একটা কোথাও গিয়ে কেউ কিছু রটিয়ে ফেলছে সোশ্যাল মিডিয়াতে। পুলিশও কিন্তু এই ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে, কিন্তু আমার বক্তব্য যে পুলিশকে বোধহয় আরো বেশি কড়া অবস্থান নেওয়া উচিত। এই ক্ষেত্রে যে তদন্ত যেভাবে যাচ্ছিল, সেই তদন্তটাকে আরো গভীরে যাওয়ার। যাই হোক, এখন আর সিবিআই হাতে চলে গেছে তদন্ত, পুলিশের ইনফ্যাক্ট আর কিছু করার নেই। যাবতীয় তদন্ত যা করেছেন তার সঠিক তথ্য তারা দিয়ে দিলে সিবিআই এই ঘটনার
কিনারা করতে পারে কি পারে না সেদিকে নিঃসন্দেহে সবাই, গোটা দেশবাসী বোধহয় নজর দিয়ে রয়েছে। কারণ এই ঘটনা আর শুধুমাত্র কলকাতা রাজ্যের সীমানায় নেই, সীমানা ছাড়িয়ে গোটা দেশের একটা ইস্যু হয়ে গিয়েছে, বড় ইস্যু, নিঃসন্দেহে বড় ইস্যু। কারণ এভাবে হাসপাতালের মধ্যেই চিকিৎসারত একজন নার্স, যিনি রাত 2টোর সময় বিশ্রাম নিতে গিয়েছিলেন, সেখানে তাকে খুন হয়ে যেতে হবে, ধর্ষণ হতে হবে, এই ঘটনা মানে অকল্পনীয়। তো সেই ঘটনা ঘটেছে, আর সেই ঘটনার প্রতিবাদেই 14ই আগস্ট মধ্যরাতে মহিলারা সবাই মাঝরাতে জড়ো হচ্ছেন রাস্তায়। 1975 সালে আমেরিকার ফিলাডেলফিয়া শহরে জনৈক মাইক্রোবায়োলজিস্টকে খুনের ঘটনায় রিক্লেম দ্য নাইট এই আন্দোলন শুরু হয়েছিল। পরে নানা ঘটনায় দুনিয়ার বিভিন্ন দেশে এই আন্দোলনে পথে নেমেছেন মেয়েরা। এখন এই মাঝরাতের যে জড়ো হওয়া মহিলাদের, তার মাধ্যমে তারা কি বার্তা দিতে চাইছেন? নিঃসন্দেহে ঘটনার প্রতিবাদ তো তারা করছেন, মহিলাদের জন্য নিরাপত্তার দাবি তারা জানাচ্ছেন, বিশেষ করে ওয়ার্ক প্লেসে তাদের নিরাপত্তার প্রয়োজনীয়তা, তাদের দাবি তারা জানাচ্ছেন, জানাবেন স্বাধীনতা দিবসের আগের দিন। এবং এই সময়ে দাঁড়িয়ে এই স্বাধীনতার 77-78 বছর যখন হয়ে গেল, তখনও যদি মহিলারা নিরাপদ বোধ না করেন বা এই ধরনের ঘটনা ঘটে যায়, তখন এই 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 প্রতিবাদটাও খুবই স্বাভাবিক, খুবই স্বতঃস্ফূর্ত এই প্রতিবাদ হচ্ছে। এই ক্ষেত্রে প্রশাসনের কি ভূমিকা থাকে এবং এই এই প্রতিবাদ ঠিক কোন রূপ নেয় সেটা দেখার নিঃসন্দেহে আগ্রহও থাকবে, এবং এই প্রতিবাদের সঙ্গে সামিল থাকবো আমিও। এখন হয়তো অন্য ভূমিকায় থাকবো, কিন্তু এই প্রতিবাদে আপনি থাকছেন কি থাকছেন না সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। এবং অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আরো মানুষের কাছে ছড়িয়ে দিন যারা এই প্রতিবাদে সামিল হতে চাইছেন, কে কোথায় সামিল হচ্ছেন, কিভাবে প্রতিবাদ করবেন অতি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।